আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখবো হচ্ছে নাইভ বেস। নাইভ বেস হচ্ছে একটা যে ক্লাসিফিকেশন অ্যালগোরিদম। তো যে নাইভ বেস ইজ এ ক্লাসিফিকেশন অ্যালগোরিদম দ্যাট ইউজেস প্রবাবিলিটি টু প্রেডিক্ট হুইচ ক্যাটাগরি অ্যান ইনস্ট্যান্স বিলংস টু, অ্যাজিউমিং দ্যাট অল ফিচার্স আর কন্ডিশনালি ইন্ডিপেন্ডেন্ট। তো এটা হচ্ছে একদম যে মানে ফর্মাল যে ডেফিনিশন, এটা হচ্ছে নেইভ বেসের। সো এটার মিনিং হচ্ছে আমরা সামনে দেখবো যখন হইতেছে আমরা ম্যাথে যাবো আর কি। সো আগে হচ্ছে আমরা বুঝি যে ক্লাসিফিকেশন অ্যালগোরিদম জিনিসটা আসলে কি। ক্লাসিফিকেশন অ্যালগোরিদম গুলো যে জিনিসটা করে, যে এদের কাছে হচ্ছে কিছু ফিচার বা ভেরিয়েবল পাস করা হয়, যেমন X1 X2 তারপরে X3, তারপরে এইগুলার বেসিসে সে হইতেছে একটা প্রেডিকশন দেয়। তো সেই প্রেডিকশনটা বাইনারি হইতে পারে, অর্থাৎ জাস্ট 0 1 বা ইয়েস নো টাইপ হইতে পারে, বা মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন হইতে পারে, যেমন ক্লাস 1 বা ক্লাস A ক্লাস B ক্লাস C এই টাইপের হইতে পারে। তো বিষয়গুলো অনেকটা দেখতে এরকম থাকে আর কি। যেমন কিছু এক্স থাকে, যেমন এখানে হচ্ছে X1 হচ্ছে আউটলুক, তারপরে X2 হচ্ছে টেম্পারেচার, অ্যান্ড X3 হচ্ছে হিউমিডিটি, অ্যান্ড X4 হচ্ছে ওয়াইন্ডি। হ্যাঁ, সো একটা একটা দিনের কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে, একটা দিনের আবহাওয়ার কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে, and সেইগুলোর উপরে বেসিস করে হচ্ছে সেই মাঠে গলফ খেলা হয়েছিল কি গলফ খেলা হয় নাই সেটার একটা রেকর্ড আছে। হ্যাঁ, সো ক্লাসিফায়ার অ্যালগোরিদম গুলা কি করে, এই ডেটা গুলা অর্থাৎ এই 14টা রেকর্ড তারা অ্যানালাইসিস করে একটা প্যাটার্ন, একটা এক্স এর সাথে একটা ওয়াই এর একটা প্যাটার্ন হচ্ছে বের করে। এরপরে যখন হইতেছে আমরা নতুন কোনো কিছু একটা ইনপুট দেই, যেমন আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের আবহাওয়া হচ্ছে সানি আছে এন্ড টেম্পারেচার হচ্ছে কুল, তারপরে হিউমিডিটি হচ্ছে হাই এন্ড বাতাস হইতেছে আছে। তো এখন কি আমাদের এই মাঠে কি গলফ খেলা উচিত হবে কি উচিত হবে না, তখন এই মডেলটা করবে কি, সেই আগের যে রেকর্ড গুলো আছে সেই রেকর্ড গুলো অ্যানালাইসিস করে একটা প্রেডিকশন দিবে যে না এই এখন যদি হচ্ছে ওই যে অন্যান্য দিনে হইতেছে আমরা হচ্ছে গলফ খেলতাম না, অর্থাৎ এই সিমিলার সিচুয়েশন যখন অন্যান্য দিনেও থাকতো তখন ইউজুয়ালি আমরা গলফ খেলতাম না, অর্থাৎ প্রবাবিলিটি কম। তাই যদি মডেলটা কি প্রেডিক্ট করবে, তখন সেই মডেলটা হচ্ছে নো প্রেডিক্ট করবে। আর ঠিক সিমিলার ক্যারেক্টারিস্টিক যদি অন্যান্য দিনের যদি সাথে যদি থাকতো, আর সেই দিনগুলো যদি গলফ খেলা হইতো, তাইলে হইতেছে আমাদের মডেলটা কি প্রেডিক্ট করবে, ইয়েস প্রেডিক্ট করবে। এইটা হইতেছে সব ক্লাসিফিকেশন অ্যালগরিদমেরই মূল বৈশিষ্ট্য। তো এখানকার ডেটা সেটটা লিটারালি একটা টয় ডেটা সেট, অ্যান্ড রিয়েল লাইফে হয়তো এরকম কোনো ব্যবহার করা হয় না আর কি। বাট রিয়েল লাইফে মেশিন লার্নিং বা ক্লাসিফিকেশন অ্যালগোরিদম গুলো যেসব কাজে ব্যবহার করা হয় সেগুলো আরো কমপ্লেক্স। যেমন লেটস সে যে কি জাল টাকা শনাক্তকরণে কখনো কোনো ব্যবহার করা হতে পারে, তারপরে কোনো মানুষের ক্যান্সার হবে কিনা সেটা বহু বছর আগে হইতেছে মানে বের করে ফেলা যায় মেশিন লার্নিং এর সাহায্যে আর কি। তো ওইসব কেসে ক্লাসিফিকেশন অ্যালগোরিদম গুলো হইতেছে কাজে লাগে। সেরকম অনেক ক্লাসিফিকেশন অ্যালগোরিদম আছে, তার মধ্যে হচ্ছে ওয়ান অফ দ্য সিম্পলেস্ট হচ্ছে এই নাইভ বেস। সো নাইভ বেস মেইনলি কিভাবে প্রেডিকশন করে সেই জিনিসটা হইতেছে, বা সেই ম্যাথটা হচ্ছে আমরা এখানে দেখবো। হ্যাঁ, তো অ্যালগোরিদমটা দেখি, অর্থাৎ প্রেডিকশনের অ্যালগোরিদমটা দেখি একটু। সো প্রথমে নাইভ বেস কি ক্যালকুলেট করে, সেটা হচ্ছে প্রবাবিলিটি অফ ক্লাস 0 বা ক্লাস ইয়েস গিভেন দ্যাট X1 X2 ডট 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 xi। হ্যাঁ, সো ব্যাপারটা হচ্ছে এরকম যে না, নাইভ বেস হইতেছে আমরা হইতেছে এই যে ফিচার গুলা দিব, সেই ফিচার গুলার বেসিসে সে হইতেছে প্রবাবিলিটি অফ নো ক্যালকুলেট করবে ফার্স্টে। তারপরে সে কি করবে, তারপরে হচ্ছে যে কি P of class 1 বা ইয়েস, তখন সে কি করবে এরপরে নাইভে কি করবে, এইসব ফিচারের বেসিসে প্রবাবিলিটি অফ ইয়েস ক্যালকুলেট করবে। এখন প্রবাবিলিটি অফ ইয়েস যদি প্রবাবিলিটি অফ নো এর থেকে বেশি হয়ে যায় কোনো একটা সার্টেইন ইনস্টেন্সেস এর ক্ষেত্রে, অর্থাৎ যদি মনে করেন এই ইনস্টেন্সেস এর ক্ষেত্রে প্রবাবিলিটি অফ ইয়েস প্রবাবিলিটি অফ নো এর থেকে বেশি হয়ে গেল, তাহলে মডেলটা কি প্রেডিক্ট করবে, ইয়েস প্রেডিক্ট করবে। এখন হইতেছে সেই প্রেডিকশনটা কেমনে করা লাগবে, ওইটা হইতেছে যে কি মেইন কনসার্ন। এই যে প্রবাবিলিটি অফ ক্লাস 0 যদি ক্লাস 1 এর থেকে বেশি হয়ে যায় তাহলে রিটার্ন হচ্ছে ক্লাস 0 এলস ক্লাস 1। আর প্রবাবিলিটি যদি সমান হয়ে যায় তাহলে র্যান্ডমলি একটা মানে আপনার যেটা খুশি সেটা আপনি হইতেছে প্রেডিক্ট করে দিবেন আর কি। বা মডেলের ভেতরেও ইউজারলি ওই জিনিসটা একটা র্যান্ডম একটা আউটপুট চলে আসে। হ্যাঁ, তো এখন হচ্ছে এখানে হচ্ছে একটা কথা আমি বলছিলাম, সেটা হচ্ছে যে কি অল ফিচার্স আর কন্ডিশনালি ইন্ডিপেন্ডেন্ট। তো এখন এই কন্ডিশনালি ইন্ডিপেন্ডেন্ট বলতে কি বোঝাচ্ছে, অর্থাৎ এখানে কি বলছে সেটুকু তো আপনারা বুঝছেন যে কি নেইবারস একটা ক্লাসিফিকেশন অ্যালগোরিদম। সেটা হচ্ছে কোনো ক্লাস প্রেডিক্ট করার জন্য ক্লাস প্রবাবিলিটি ইউজ করে, এই যে প্রবাবিলিটি টু প্রেডিক্ট হুইচ ক্যাটাগরি অ্যান ইনস্ট্যান্স বিলংস টু। এইটুকু হচ্ছে আপনারা বুঝছেন যে কিছু ফিচার দেওয়া থাকে, সেই ফিচার থেকে সে হচ্ছে একটা আউটকাম প্রেডিক্ট করে, জাস্ট লাইক অন্যান্য ক্লাসিফায়ার অ্যালগোরিদমের জন্য। এখন কথা হচ্ছে যে কি অ্যাজিউমিং দ্যাট অল ফিচার্স আর কন্ডিশনালি ইন্ডিপেন্ডেন্ট, এটা বলতে কি বোঝায়, এটার মানে হচ্ছে যে কি চেঞ্জ ইন ওয়ান ফিচার ডাজ নট এফেক্ট দ্য আদার ফিচার্স। অর্থাৎ আপনার যদি এই টেম্পারেচারের টেম্পারেচারের যে চেঞ্জ আর কি, সেটার সাথে হিউমিডিটির চেঞ্জের কোনো সম্পর্ক নেই, অর্থাৎ টেম্পারেচার চেঞ্জ হলে হিউমিডিটি চেঞ্জ হবে এরকম বলতে কিছু
নাই আর কি, এটা নাইফ বেস অ্যাজিউম করে, এন্ড অ্যাজিউম করা দেখে এটা নাইফ বলা হয়। কারণ বাস্তবে যদি আপনি দেখেন টেম্পারেচারের সাথে হিউমিডিটির সম্পর্ক থাকতেই পারে, আউটলুকের সাথে হিউমিডিটির সম্পর্ক থাকতেই পারে, বা উইন্ডের সাথে টেম্পারেচারের সম্পর্ক থাকতেই পারে। হ্যাঁ, সো নাইফ বেস কি করে, এই অ্যাজাম্পশন গুলো হইতেছে অগ্রাহ্য করে ফেলে। ও চিন্তা করেছে কি এগুলোর মধ্যে কোনো সম্পর্ক নাই, বাট তারপরেও দেখা গেছে যে নাইফ বেস কিন্তু মোটামুটি ভালোই মানে পারফরমেন্স দেয় আর কি। হ্যাঁ, যদি ইউজুয়াল মডেল গুলার থেকে হচ্ছে মানে এটা আমি এক্সপিরিয়েন্স থেকে বলতেছি যে ইউজুয়াল মডেল গুলার থেকে নাইফ বেস একটু খারাপ পারফরমেন্স করতে পারে, বাট ঠিক খুব খারাপ পারফরমেন্স করে না, এন্ড এটা অ্যাকচুয়ালি ইউজ করার মতো, কারণ এই অ্যালগোরিদমটা অনেক বেশি ফাস্ট। হ্যাঁ, সো এটা হচ্ছে যে কি এই জন্য হচ্ছে এখন so আচ্ছা, কিসে ছিলাম যে ফিচার ইন্ডিপেন্ডেন্স, তাই তো। সো ফিচার ইন্ডিপেন্ডেন্স, তো এই যে রিয়েল লাইফে অ্যাকচুয়ালি অ্যালাইন করে না, কারণ রিয়েল লাইফে তো একটা ফিচারের সাথে আর একটা ফিচার ইন্ডিপেন্ডেন্ট না, সো ডিপেন্ডেন্সি থাকতেই পারে। টেম্পারেচারের সাথে হিউমিডিটির ডিপেন্ডেন্সি থাকতে পারে, বাট তারপরে নাইফ বেস কি করে, ওইটা অগ্রাহ্য করে। হ্যাঁ, এখন কথা হচ্ছে সে অগ্রাহ্য করে কিসের জন্য। অগ্রাহ্য যদি করে তাহলে হচ্ছে একটা ইকুয়েশন মানে খুব সহজ হয়ে যায়, টাইম কমপ্লেক্সিটি হচ্ছে মানে ইজি হয়ে যায় আর কি, এই জন্য হচ্ছে সেই কাজটা করে না। তো অ্যাকচুয়ালি কি হয়, যেমন লেটস সে যে কি ওয়াই ফিচার ইন্ডিপেন্ডেন্স অ্যাজাম্পশন হেল্পস, মনে করেন যে কি এখন বাস্তব জীবনে তো ফিচার ইন্ডিপেন্ডেন্ট না। হ্যাঁ, সো এই যে ইফ দ্য ফিচার্স আর নট ইন্ডিপেন্ডেন্ট দেন ইট উড বিকাম এ ফুল বাই বেইজিয়ান ক্লাসিফায়ার, তখন কিন্তু আর সেটা নাইভ বেস থাকতেছে না, মানে কাইন্ড অফ এটা স্মার্ট হয়ে যাইতেছে আর কি, তখন একটা ফুল বেইজিয়ান ক্লাসিফায়ার হয়ে যায়। তো সমস্যাটা হয় কোন জায়গায়, সমস্যাটা হয় যে এই যে আমরা যে একটা ক্লাস প্রবাবিলিটি যে ক্যালকুলেট করবো, ক্লাস অফ জিরো গিভেন দ্যাট x1 x2 x1। হ্যাঁ, তো তখন সেটার ইকুয়েশনটা অনেকটা এরকম হয়ে যায়, পি অফ ক্লাস জিরো ইন্টু পি ইন্টু x1 x2 এই যে x1 গিভেন দ্যাট ক্লাস অফ জিরো। তো এখানে যে একটা জয়েন্ট প্রবাবিলিটি, যে এইখানের যে জয়েন্ট প্রবাবিলিটি ক্যালকুলেট করা হচ্ছে, এখানে কিন্তু এই যে যতগুলা ফিচার কম্বিনেশন আছে সবগুলা ফিচার কম্বিনেশন রইতেছে অ্যাকাউন্টিং নেওয়া লাগতেছে আর কি। তো তখন হচ্ছে কি আমাদের অনেকগুলো কম্বিনেশন ক্যালকুলেট করা লাগবে, যেটা হইতেছে অ্যাকচুয়ালি ইভেন রিয়েল পিসির জন্য মাঝে মধ্যে হচ্ছে ইম্পসিবল হয়ে যায়। যেমন ধরেন বাইনারি ক্লাসিফিকেশনের জন্য, হ্যাঁ, আমাদেরকে তাহলে মানে কয়টা কম্বিনেশন ক্যালকুলেট করতে হইতেছে, এ টু দি পাওয়ার এন, এন হচ্ছে নাম্বার অফ ফিচার্স মানে এক্স কয়টা আছে, আর এ হচ্ছে নাম্বার অফ ক্লাসেস। হ্যাঁ, সো বাইনারির জন্য বাইনারি ক্লাসিফিকেশনে কি হইতেছে, মনে করেন আমাদের ডেটা সেটে 10টা ফিচার আছে। হ্যাঁ, সেখানে তো 10টা না, এখানে একটা দুইটা তিনটা চারটা, এখানে চারটা ফিচার আছে। লেটস আমাদের যদি 10টা ফিচার থাকতো, তাহলে আমাদেরকে 2 টু দি পাওয়ার 10 বা এই যে 1024টা কম্বিনেশন ক্যালকুলেট করা লাগতো আর কি। সো এটা যদি আমরা যদি মানে পিসিতেও যদি করি, তারপরে কিন্তু এটা কম্পিউটেশনালি ইনএফিশিয়েন্ট। অ্যান্ড বাস্তব জীবনে মনে করেন 80-90টার মতো ফিচার থাকাও কিন্তু আসলে অসম্ভব কিছু না। সো 2 টু দি পাওয়ার 18 করলে কত আসবে, আই ডোন্ট থিঙ্ক ওইটা ইভেন পাইথনে স্টোর করার জায়গা আছে। হ্যাঁ, সো 1.20 ইন্টু 10 টু দি পাওয়ার 24 মেবি স্টোর করতে পারে, বাট তারপরে এতগুলা কম্বিনেশন হইতেছে মানে কম্পিউটারে যদি হ্যান্ডেল করতে যায় মানে নিয়ারলি ইনফিজিবল। সো ওই জন্য একটা নাইভ বেজের অ্যাজিউমশনটা থাকে, সেটা হচ্ছে যে ফিচার গুলারে ইন্ডিপেন্ডেন্ট হিসেবে অ্যাজিউম করে নেয়। সো ওইটা করলে কি আসতেছে, এই যে বাট ওয়েন দ্য ফিচার্স আর কন্ডিশনালি ইন্ডিপেন্ডেন্ট, তখন হবে কি মানে এগুলো ডেরাইভ করে বের করা হয়েছে। এন্ড আই হোপ মানে মেবি ক্লাসে আপনাদের ডেরিভেশন দেখাইছে, যদিও ডেরিভেশন অ্যাকচুয়ালি আসবে না। সো আমি একদম ডিরেক্ট ডেরিভেশনের রেজাল্টটাই দেখাচ্ছি আর কি। তো ফিচার যদি ইন্ডিপেন্ডেন্ট মানে ফিচার যদি আমরা ইন্ডিপেন্ডেন্সি অ্যাজিউম করি, তাহলে কি আসতেছে, তাহলে হচ্ছে আমাদের এই যে ক্লাস প্রবাবিলিটি ক্যালকুলেট করার ফর্মুলাটা আসতে হচ্ছে যে এরকম, এই যে প্রবাবিলিটি অফ x1 given that class 0 into x2 given that class 0, এইভাবে করতে করতে সবই যে ফর্মুলাটা মুখস্থ করার ইয়াটা ট্রিকটা দেখাই। এখানে কি আমাদের ক্লাস জিরোর প্রবাবিলিটি ক্যালকুলেট করতে হবে, রাইট। সো তাহলে আমরা এই যে প্রথমটাই কি দেবো, x1 আগে চলে আসবে, ক্লাস 0 পরে চলে আসবে, এই যে এরপর হচ্ছে একটা মাল্টিপ্লাই চিহ্ন, এরপর আমাদের কাছে x2 আছে না, তো x2 এখানে আগে চলে আসবে, ক্লাস 0 এই যে আবার পরে চলে যাবে। সিমিলারলি এভাবে ডট ডট করতে করতে xy হচ্ছে আগে আসবে, তারপরে গিভেন দ্যাটের পর আবার ক্লাস 0 চলে যাবে, এন্ড লাস্ট হইতেছে আমরা প্রবাবিলিটি অফ ক্লাস 0 হইতেছে, এটা হইতেছে আমরা মাল্টিপ্লাই করব। এখানে প্রবাবিলিটি অফ ক্লাস 0 কে হচ্ছে প্রায়র প্রবাবিলিটিও বলা হয় আর কি। হ্যাঁ, তো ওইগুলো আমরা পরে দেখবো। আর এরপরে হচ্ছে ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ x1 x2 এন্ড x3। সো একইভাবে আমরা ক্লাস 1 এর যদি প্রবাবিলিটি ক্যালকুলেট করতে চাই, তখন এই যে প্রবাবিলিটি অফ ক্লাস 1 গিভেন দ্যাট ফিচার x1 x2 ডট ডট xi, তাই তো। তাই হচ্ছে আমাদের কি হবে, ইজ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এই যে x1 গিভেন দ্যাট ক্লাস 1 আগে চলে আসবে, এরপরে একইভাবে x2 গিভেন দ্যাট ক্লাস 1, তারপরে xi গিভেন দ্যাট ক্লাস 1, এরপরে একদম মাল্টিপ্লাই হবে কি প্রবাবিলিটি অফ ক্লাস 1 ডিভাইডেড বাই এই যে এটাই।
সো এখানে ডিনোমিনেটরে যেটা আছে, হ্যাঁ দেখেন দুইখানে কিন্তু সেম, তাই আমাদের এই জিনিসটা আলাদা করে ক্যালকুলেট করা লাগতেছে না। সো এই যে আমাদের কিন্তু কম্পিউটেশনাল মানে আগে যে হইতেছে একটা ট্রেড অফ ছিল, সেটা কিন্তু এখন নাই, কারণ নিচের এই ডিনোমিনেটর কিন্তু আমরা ক্যালকুলেট করবো না। কারণ এইখানে যদি বড় ভ্যালু আসে, তার মানে আমরা বুঝতে পারবো ক্লাস জিরোর প্রবাবিলিটি বেশি। কারণ 4/5 এর ভ্যালু কিন্তু অবশ্যই 2/5 এর থেকে বেশি, রাইট? সো এখন আমরা এই ফাইভটারে আমরা বাদ দিয়ে দিই না, প্যারা তো নাই। ওই জন্যই স্যার ডিনোমিনেটর ক্যালকুলেট করতে হয় না, জাস্ট এইগুলো ইজিলি ক্যালকুলেট করলে আমরা অ্যান্সার পাই যাই। এই জন্যই নাইভ বেস বলতে গেলে লাইক মেশিন লার্নিং এর সবগুলো মডেলের মধ্যে ওয়ান অফ দ্য ফাস্টেস্ট। মানে নাইভ বেস এর স্পিড অনেক বেশি। তো এখন এই যে আমরা একটা ম্যাথ দেখি, এই মোটামুটি থিওরি গুলো দেখলাম, এই থিওরি গুলো অ্যাকচুয়ালি আসার মতো না, জাস্ট এই যে ফর্মুলাটা ম্যাথ করার জন্য লাগে, দ্যাটস ইট। আর ফিচার ইন্ডিপেন্ডেন্স তো মেবি থিওরিতে আসলেও আসতে পারে। তো এখন আমরা ম্যাথ দেখি আর কি, আসার মতো ম্যাথ। যেমন এখানে একটা ডেটা সেট দেওয়া আছে, হ্যাঁ। তো এই যে একটা ডেটা সেট দেওয়া আছে, কোশ্চেনটা হচ্ছে যে গিভেন দি ফলোইং ওয়েদার কন্ডিশনস, আউটলুক হচ্ছে সানি, টেম্পারেচার হচ্ছে কুল, হিউমিডিটি হচ্ছে হাই অ্যান্ড ওয়াইন্ডি হচ্ছে ট্রু, তাইলে এখন শুড উই প্লে গলফ অন দা ফিল্ড? তো আমাদের মাঠের আবহাওয়া দেওয়া আছে। এখন আমাদের জিজ্ঞেস করেছে আমাদের কি গলফ খেলা উচিত হবে কি হবে না। তাহলে এখন এই কোশ্চেনের অ্যান্সার আমরা কোত্থেকে দেবো? বিগত 14 দিনে আমরা ঠিক এই সিমিলার ওয়েদার সিচুয়েশনের জন্য গলফ খেলছিলাম কিনা, সেটা আমাদের বের করা লাগবে। আমরা যদি বের করতে পারি যে কি এই গত 14 দিনে সিমিলার ওয়েদার সিচুয়েশনের জন্য আমরা গলফ খেলি নাই, মানে বেশিরভাগ সময় আমরা গলফ খেলি নাই বা গলফ না খেলার প্রবাবিলিটিটাই বেশি, তাহলে আমাদের মডেলটা কি আউটপুট দিবে? নো। তো এই জিনিসটা, এই কাজটা আমাদের জন্য কে করে দেবে? সেটা হচ্ছে নাইভ বেস। তো কেমনে করবে? এখন তাহলে আমাদের যে জিনিসটা করা লাগবে সেটা হচ্ছে আমাদের এই ক্লাস জিরো বলতে হচ্ছে আমরা ইয়েস ধরছি, এন্ড ক্লাস ওয়ান বলতে আমরা নো ধরছি। হ্যাঁ, তো আমরা হচ্ছে ক্লাস জিরো আর ক্লাস ওয়ান এর হচ্ছে প্রবাবিলিটি বের করবো। ক্লাস জিরোর প্রবাবিলিটি যদি বেশি হয়, তার মানে হচ্ছে আমাদের খেলা উচিত। ক্লাস ওয়ান এর প্রবাবিলিটি যদি বেশি হয়ে যায়, তখন আমাদের কি, যে খেলা উচিত না, অর্থাৎ এই যে নো। সো এই যে আমরা ধরে নিলাম যে কি x1 = সানি, কজ এক্স তো সব ফিচার গুলোকেই হইতেছে মেইনলি রিপ্রেজেন্ট করে। সো x1 হচ্ছে আমরা এই, ওয়েট, হ্যাঁ ঠিকই আছে। সো x1 বলতে গেলে আউটলুক, রাইট? সো আউটলুকের মধ্যে হচ্ছে আমাদেরকে কি দিছে? সানি দিছে। x2 হচ্ছে টেম্পারেচার, টেম্পারেচারে কি দিছে? কুল দিছে। x3 হচ্ছে হিউমিডিটি, এই যে হিউমিডিটি। সো x3 এর মধ্যে আমরা কি, আমাদেরকে কি দিছে? হাই দিয়ে দিছে। এন্ড ওয়াইন্ডি বা x4 এর মধ্যে জন্য কি দিছে? সেটা হচ্ছে ট্রু দিয়ে দিছে। সো এই যে আমরা এগুলো লিখলাম, হ্যাঁ। এখন y ক্লাস জিরো হবে নাকি ক্লাস ওয়ান হবে, সেটা আমাদের বের করা লাগবে। তাহলে এই যে আমরা এই যে এই ফর্মুলাটা ইউজ করব। তাহলে আমাদের ফার্স্টে কি বের করা লাগবে? প্রবাবিলিটি অফ ক্লাস জিরো গিভেন দ্যাট x1 x2 x3 x4। সো ফর্মুলা কি? ওই যে সিম্পল, প্রথমে x1 আগে চলে আসবে, পরে হচ্ছে ক্লাস জিরোটা মানে পরে চলে যাবে আর কি। সো সানি গিভেন দ্যাট ক্লাস জিরো, এটার প্রবাবিলিটি বের করবো, মাল্টিপ্লাই করবো। এরপরে কি করবো? কুল গিভেন দ্যাট ক্লাস জিরো, এটার প্রবাবিলিটি বের করবো। তারপরে হাই গিভেন দ্যাট ক্লাস জিরো, এই যে বের করলাম। এরপরে ট্রু গিভেন দ্যাট ক্লাস জিরো, এই যে বের করলাম। এইভাবে হচ্ছে সব সিকুয়েন্সিয়ালি বের করার পরে প্রবাবিলিটি অফ ক্লাস জিরো, এই যে প্রবাবিলিটি অফ ক্লাস জিরো এইখানে হইতেছে আমরা এটা দিয়ে দিলাম। তারপরে নিচে এই নিচের দাগটা দিলেও, মানে আপনি যদি চান তাহলে এখানে ডিনোমিনেটর দিবেন, যদি মন চায় যে কি দিবেন না তাহলে না দিয়েন। সো ডাজেন্ট ম্যাটার, কজ উপরের ভ্যালুটাই হইতেছে মেইনলি সবকিছু ডিটারমাইন করতেছে ইভেনচুয়ালি। তাহলে এখন কথা হচ্ছে যে কি আমরা এই জিনিসগুলোকে আমরা ক্যালকুলেট করবো, রাইট? সো আমাদের ফার্স্টে ক্যালকুলেট কি করতে হবে? যে প্রবাবিলিটি অফ সানি গিভেন দ্যাট ক্লাস জিরো। তো ক্লাস জিরো বলতে আমাদের কি বোঝাচ্ছি? আমরা হচ্ছে ইয়েস বোঝাচ্ছি, রাইট? তাহলে গিভেন দ্যাট ক্লাস জিরো মানে ইয়েস, এই জিনিসটা হইতেছে আমাদের বলেই দিছে। তাহলে এখন আমরা ডেটা সেটে দেখি ইয়েস কই কই আছে। এই যে একটা ইয়েস আছে, আর একটা ইয়েস আছে, আর একটা, এখানে আর একটা ইয়েস, এখানে আর একটা ইয়েস, এখানে আর একটা, এখানে আর একটা, এখানে আর একটা, এন্ড এখানে আর একটা। সো আমাদের মেইনলি হচ্ছে কি 9টা ইয়েস আছে, হ্যাঁ। সেই 14টার মধ্যে আমাদের 9টা ইয়েস আছে। এখন আমাদের বের করতে হবে কি, যে সানি গিভেন দ্যাট ইয়েস। তাহলে এখন এই যে 9টা ইয়েস আছে, এই 9টা ইয়েস এর মধ্যে কয়টা সানি আছে, ওইটা আমাদের দেখা লাগবে। তো আমরা শুরু করি। এখানে ইয়েস এর জন্য আউটলুকে কি সানি পাইছি? পাই না, এটা ওভারকাস্ট, সো এটা না। এটার ইয়েস এর জন্য এখানে আমরা পাইছি রেইনি, সো এটা হবে না। এটার জন্য এখানে আমরা রেইনি পাইছি, নো। আবার এই ইয়েস এর জন্য এখানে আমরা ওভারকাস্ট পাইছি, চলবে না। বাট এই ইয়েস এর জন্য আমরা সানি পাইছি, সো সানি আমরা কয়বার পাইলাম? ওয়ান। সো আমরা ওয়ান পাইলাম, এই জিনিসটা আমাদের মাথায় রাখা লাগবে। ইয়েস এর জন্য আমরা সানি ওয়ান পাইলাম। পরের গুলা দেখি, ইয়েস এর জন্য আবার কি আসছে? রেইনি, সো নো, লাগবে না। আবার এখানে ইয়েস এর জন্য আসছে কি? সানি। সো আমরা কয়বার পাইলাম সানি ইয়েস এর জন্য?
ইয়েস এর জন্য আমরা সানি পাইলাম হচ্ছে 2 বার। সো নিচের গুলো দেখি, এখানে ইয়েস এর জন্য হচ্ছে ওভারকাস্ট। সো এখানে ইয়েস এর জন্য হচ্ছে ওভারকাস্ট, সো নো। তাইলে আমাদের প্রবাবিলিটি অফ সানি গিভেন ইয়েস কত আসবে? 2/9। বিকজ আমাদের ইয়েস পুরো ডেটা সেটে আসছে 9 বার, এন্ড এই 9 বারের মধ্যে সানি আসছে হচ্ছে 2 বার। সো বের করলাম। একইভাবে ক্লাস 0, প্রবাবিলিটি অফ কুল গিভেন দ্যাট ক্লাস ইজ ইকুয়াল টু 0 বা ক্লাস ইজ ইকুয়াল টু ইয়েস। তাহলে এখন আমরা ইয়েস এর মধ্যে এই যে টেম্পারেচারের মধ্যে হচ্ছে আমরা কুল দেখবো। সো আউটলুকের কাহিনী তো শেষ, এখন এরপর আসতেছে টেম্পারেচার। হ্যাঁ, তাহলে হচ্ছে আমরা দেখবো যে কি ইয়েস এর জন্য কুল কয়বার আসতেছে। সো ইয়েস এর জন্য এখানে হট আসছে, এখানে আসছে হচ্ছে মাইল্ড। এই যে ইয়েস এর জন্য কুল একবার আসলো। তারপরে এখানে ইয়েস এর জন্য কুল এই যে আর একবার 2 বার আসলো। তারপরে ইয়েস এর জন্য এখানে কুল 3 বার আসছে। হ্যাঁ, এরপরে এই তো 3 বারে। সো 3/9 এখানে আমরা দিয়ে দিলাম। এগুলোর একইভাবে সিমিলারলি প্রবাবিলিটি অফ হাই গিভেন দ্যাট ক্লাস 0। সো এখন আমাদের এই ইয়েস এর জন্য হিউমিডিটিতে হাই হয়ে আসছে। তো আমাদের টেম্পারেচারের কাহিনী তো শেষ, এখন হচ্ছে আমাদের হিউমিডিটি বা X3 এর পালা। সেখানে আমরা দেখবো ইয়েস এর জন্য হাই কয়বার আসছে। সো ইয়েস এর জন্য হাই এখানে একবার আসছে, তো এখানে আর একবার 2 বার আসছে। তো এখানে 3 বার আসছে। তো এই যে এইভাবে 3 বার আসছে। হ্যাঁ, একইভাবে হচ্ছে আমরা এখন, সো এই যে এটা মানে 3/9 এখানে লিখলাম। তারপর হচ্ছে যে কি পি অফ উইন্ড ইজ ইকুয়াল টু ট্রু গিভেন দ্যাট ক্লাস ইজ ইকুয়াল টু 0/s। তাহলে এখন ইয়েস এর জন্য উইন্ডিতে ট্রু কয়বার আসছে। সো ইয়েস এর জন্য এই উইন্ডিতে ট্রু ট্রু কয়বার আসছে সেটা আমাদের দেখা লাগবে। সো ইয়েস এর জন্য এই যে একবার আসলো, এই যে 2 বার আসলো, এই যে 3 বার আসলো। সো 3 বার আসছে। হ্যাঁ, তো সব এই যে 9/3 চলে আসলো। এখন এইখানে এই জিনিসটা কিন্তু অনেকে ভুলে যায় যে লাস্টে হচ্ছে P(0) বা P অফ যে ক্লাসের রেসপেক্টে আমরা সব ক্যালকুলেট করতেছি সেটা আমাদের মাল্টিপ্লাই করতে হয়। হ্যাঁ, সো P(0) বা P(+1), প্রবাবিলিটি অফ ক্লাস 1, এই জিনিসটা আমাদেরকে মাল্টিপ্লাই করা লাগবে। সো এখন প্রবাবিলিটি অফ ক্লাস 0 তাহলে কত আসে? হ্যাঁ, সো প্রবাবিলিটি অফ ক্লাস 0 কত আসে এখন দেখি আমরা। ক্লাস 0 বলতে ইয়েস বুঝাইছি আমরা, রাইট? এই যে ক্লাস 0 ইজ ইকুয়াল টু ইয়েস। তাহলে এখানে আমাদের টোটাল ডেটা আছে কয়টা? 14টা। 14টার মধ্যে আমরা ইয়েস কয়টা দেখছি? ইয়েস ছিল 9টাই, যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। সো 14টার মধ্যে 9 বার ইয়েস আসছে। তাহলে প্রবাবিলিটি অফ ইয়েস বা প্রবাবিলিটি অফ ক্লাস 0 ইজ ইকুয়াল টু কত? 9/4। হ্যাঁ, সেখানে ডিনোমিনেটরতে ভাগ দিয়ে দিলাম। তাহলে আমরা যদি এই উপরেরটা যদি ক্যালকুলেট করি, অর্থাৎ এই পার্টটা যদি ক্যালকুলেট করে আছে 0.0052, এন্ড এই পার্টটারে আমরা জাস্ট ডিনোমিনেটর বা লেটস সে যা খুশি মন চায় দিয়ে দিয়ে। হ্যাঁ, সো আমরা ডিনোমিনেটর দিয়ে দিলাম। তাহলে আমাদের প্রবাবিলিটি কত আসছে? প্রবাবিলিটি অফ ক্লাস 0 গিভেন দ্যাট x1 is equal to sunny, x2 is equal to cool, x3 is equal to high, and x4 is equal to true is equal to 0.052 divided by denominator। হ্যাঁ, তো আমাদের ক্লাস 0-র কাহিনীটা গেল, এবার ক্লাস 1-এরটা আমরা বের করবো একইভাবে। সো এই যে প্রবাবিলিটি অফ ক্লাস 1 গিভেন দ্যাট সানি কুল হাই এন্ড ট্রু। হ্যাঁ, সো সানি ক্লাসের এই উল্টা সাইডে চলে আসবে। সো প্রবাবিলিটি অফ সানি গিভেন দ্যাট ক্লাস 1, এরপরে একইভাবে প্রবাবিলিটি অফ কুল গিভেন দ্যাট ক্লাস 1, তারপর প্রবাবিলিটি অফ হাই গিভেন দ্যাট ক্লাস 1, এরপরে প্রবাবিলিটি অফ ট্রু গিভেন দ্যাট ক্লাস 1, একদম লাস্টে মাল্টিপ্লাই হবে প্রবাবিলিটি অফ ক্লাস 1। হ্যাঁ, সিমিলারলি আমরা যেমন হচ্ছে 0-এর জন্য বের করছিলাম, 1-এর জন্য অমনি বের করবো। যেমন ক্লাস 1 বলতে হইতেছে আমরা কি বুঝাইছি? নো বুঝাইছি। সো এখন তাহলে নো এর জন্য সানি কয়টা আসছে? নো এর জন্য এই যে একটা সানি, নো এর জন্য এই যে 2টা সানি, সে নো এর জন্য এই যে 3টা সানি। সো 3/5 এভাবে চলে আসে। একইভাবে হইতেছে আপনারা এই যে এইগুলাও ক্যালকুলেট করে ফেলবেন। ক্যালকুলেট করার পরে এই যে এই জিনিসগুলো আসবে 1/5, 4/5, 3/5। এরপরে একদম লাস্টে হচ্ছে প্রবাবিলিটি অফ ক্লাস 1 এর প্রবাবিলিটি অফ ক্লাস 1 দিয়ে হইতেছে বা প্রায়র প্রবাবিলিটি দিয়ে হইতেছে, আমরা আপনারা হইতেছে গুণ করবেন আর কি। সো ক্লাস 1 এর প্রায়র প্রবাবিলিটি কত আর কি। হ্যাঁ, সো নো হচ্ছে আমাদের ডেটা সেটে আসছে কয়বার? 1, 2, 3, 4, 5 বার হচ্ছে নো আসছে। 14টা ডেটার মধ্যে হইতেছে 5 বার নো আসছে। তাহলে আমাদের প্রায়র প্রবাবিলিটি অফ ক্লাস 1 ছিল হচ্ছে 5/14। হ্যাঁ, তো আমরা যেটা প্রবাবিলিটি ক্যালকুলেট করে যে 0.0205 ডিভাইডেড বাই ডিনোমিনেটর, এটা চলে আসবে। এখন এইটা বেশি বড় নাকি এটা বেশি বড়? অফকোর্স এটা বেশি বড়, 0.0205 কিন্তু 0.0052 থেকে বেশি বড়। অর্থাৎ probability of class 1 given that sunny cool high true is greater than probability of class 0 given that sunny cool high and true। হ্যাঁ,
তাই দেখতেছে আমাদের, অর্থাৎ এই নো এর প্রবাবিলিটিটাই বেশি চলে আসতেছে। তাহলে আমাদের প্রেডিকশন কি হবে? সিম্পলি আমাদের প্রেডিকশনটা হয়ে যাবে হচ্ছে নো। সো ম্যাথ শেষ। এখন আরো কিছু কনসার্ন আছে এখানে, সেটা হচ্ছে আই গেস আপনারা হয়তো কোশ্চেন করতেও পারেন যে আমরা যদি একবার এই জিনিসটা যদি বের করে ফেলি, হ্যাঁ, তাহলে ওয়ান থেকে মাইনাস করলে তো আমাদের এই যে ক্লাস ওয়ান এর এই জিনিসটা পাওয়ার কথা, রাইট? প্রবাবিলিটি অফ ক্লাস ওয়ান এন্ড ক্লাস জিরো তো, মানে প্রবাবিলিটি অফ ক্লাস ওয়ান ক্লাস জিরো তো ওয়ান হওয়ার কথা। সব প্রবাবিলিটি যদি আমরা সাম করি তাহলে ইভেনচুয়ালি তো ওয়ান হয়ে যায়, রাইট? সো ওই জিনিসটা তখন হবে যখন হইতেছে আমরা একটা ফিচার নিয়ে কাজ করবো, হ্যাঁ। এই যে আমরা যদি একটা ফিচার নিয়ে কাজ করি, অর্থাৎ আপনারা যদি প্লে গফ দেখেন, এখানে প্রবাবিলিটি অফ নো হইতেছে কত? 5/14, রাইট? আর প্রবাবিলিটি অফ ইয়েস কত হবে? 9/14। সো আপনারা যদি দুইটা যদি প্লাস করেন তখন ওয়ান হবে। সো এটা জাস্ট একটা ফিচার বা একটা ভেরিয়েবলের জন্য ট্রু, বাট আপনি যখন এই যে অনেকগুলো ফিচার একসাথে জয়েন্ট হিসেবে কাজ করতেছেন তখন কিন্তু এই ফর্মুলা কাজ করে না। এই জন্য আমরা কিন্তু এখানে কখনো ওয়ান থেকে মাইনাস করবো না, আমরা আলাদা করে হচ্ছে probability of class 0 given that all of the x, তারপরে হচ্ছে probability of class 1 given that all x values, আলাদা করে ক্যালকুলেট করে তারপরে কম্পেয়ার করা লাগবে। সো এটা হইতেছে কি একটা আর একটা কনসার্ন যেটা গেল। সো এখন নাইভ বেস এর প্রোস এন্ড কনস গুলো দেখি, এগুলা এক্সামে হয়তো আসার মতো না। সো প্রোস হচ্ছে যে কি এটা অনেক ভেরি ফাস্ট এন্ড এফিশিয়েন্ট, জাস্ট প্রবাবিলিটি তো ক্যালকুলেট করা লাগতেছে কোনো, এখানে কিন্তু দেখেন মানে ফর লুপ টু হ্যান ত্যানের কিন্তু অত গ্যাঞ্জাম নাই। সো এটা অনেক ফাস্ট এন্ড এফিশিয়েন্ট। তারপরে মনে করেন যে কি আপনার যদি মিসিং ডেটা থাকে, সে মিসিং ডেটা সে হ্যান্ডেল করতে পারবে, মিসিং ডেটার প্রবাবিলিটি সে বলতে গেলে ক্যালকুলেট করবে না। বাট অন্যান্য মডেল কিন্তু যখন দেখবে এমন একটা ডেটা চলে আসছে যে ডেটা যে মানে নাল ভ্যালু যদি চলে আসে, অন্যান্য মডেল গুলো কিন্তু ভ্যালু ইরোর করে দেয় আর কি, ইরোর আসে, ওটা কিন্তু প্রেডিকশন দেয় না। তারপরে হচ্ছে নাইভ বেস হইতেছে মাল্টি ক্লাসও সলভ করতে পারে, জাস্ট বাইনারি ক্লাসিফিকেশন না, নাইভ বেস মাল্টি ক্লাসের প্রবলেমও সলভ করতে পারে। তারপর হচ্ছে লেস প্রোন টু ওভারফিটিং। সো ওভারফিটিং মানে কি, যে কি আপনি ট্রেনিং ডেটা সেটে অনেক ভালো পারফর্ম করতেছেন বা কিন্তু টেস্টিং এ খারাপ পারফর্ম করতেছেন। এখানে ট্রেনিং টেস্টিং দেখানো হয় না ওইভাবে, বাট এই যে আপনি এই ডেটা গুলা নিয়ে হইতেছে যে অ্যানালাইসিস করলেন না, প্যাটার্ন অ্যানালাইসিস কিন্তু আপনি এই ডেটা গুলো নিয়ে করতেছেন। সো এটা হইতেছে আমরা ট্রেনিং ডেটা বলি। আর এখানে যেটা দেওয়া আছে সেটা হইতেছে একটা টেস্ট ইনস্টেন্স। এরকম যদি অনেক টেস্ট ইনস্টেন্স দেওয়া থাকতো আর আমরা যদি গ্রাউন্ড ট্রুথ পাইতাম, অর্থাৎ এই আউটলুক অর্থাৎ আউটলুক ইজ ইকুয়াল টু সানি টেম্পারেচার হ্যান ত্যানের জন্য মনে করেন আমাদের অ্যান্সারটা দেওয়া ছিল আগে থেকেই, হ্যাঁ অ্যান্সারটা দেওয়া ছিল, কিন্তু আমরা তারপরেও ওই অ্যান্সারটা ইগনোর করে আমরা নিজেরা মডেল ট্রেন করে দেখতাম যে কেউ অ্যান্সারের সাথে মিলে কিনা। তো এরকম যদি অনেকগুলো টেস্ট সেট দেওয়া থাকতো তখন আমরা টেস্ট ডেটা সেটও পাইতাম। তো ওই সময় কি হইতো, যে মনে করেন কিছু কিছু মডেল থাকে যারা এরকম ট্রেনিং সেটে অনেক ভালো পারফরমেন্স করে, কিন্তু টেস্টিং সেট যেগুলো থাকে সেখানে ওরা খারাপ পারফরমেন্স করে। তো এই কেসটা বলা হচ্ছে ওভারফিটিং। তো ওই নাই বেসে বলতে গেলে এরকম ওভারফিটিং হয় না আর কি। ওভারফিটিং ওই ওই টাইপ মডেলের বিষয় যেগুলো বলতে গেলে হইতেছে আপনার লিনিয়ার সেপারেবল বা কোন একটা ইকুয়েশন ফিট করে ট্রেনিং ট্রেনিং ডেটাগুলোর ক্লাসের মধ্যে ডিফারেন্সিয়েট করা ট্রাই করে আর কি। বাট এখানে নাই বেস কিন্তু কোনো ইকুয়েশন বা ফাংশন ফিট করতেছে না, ও লেজিট প্রবাবিলিটি ক্যালকুলেট করতেছে। তো এখানে এই জন্য ওভারফিটিং হওয়ার চান্সেস কম। তো কিছু ঝামেলা বা কনসো আছে, সেটা হচ্ছে এই যে আগে যেটা বলছিলাম, স্ট্রং ইন্ডিপেন্ডেন্স অ্যাজাম্পশন ইজ আনরিয়ালিস্টিক। কজ বাস্তব জীবনে আমার মনে হয় না জীবনে টেম্পারেচার আর হিউমিডিটি ইন্ডিপেন্ডেন্ট হবে। এদের মধ্যে তো অনেক কিছু না কিছু না মানে রিলেশন থাকেই আর কি। বাট তারপরে ওই যে যেটা যেটা বলছিলাম যে নাইভ বেস এরকম ইন্ডিপেন্ডেন্স অ্যাজিউম করার পরেও ভালো পারফরমেন্স করে, এই জন্য মানুষ এটা এখন ইউজ করে আর কি। মোস্ট ইম্পর্টেন্টলি এটা অনেক বেশি ফাস্ট, সো ইউজ তো করা লাগবে, অর্থাৎ যেখানে আমাদের রিয়েল টাইম প্রেডিকশন লাগবে বা এজ ডিভাইস গুলা, তো সেখানে তো আমাদের অনেক ফাস্ট প্রেডিকশন দরকার। ওইখানে যদি আমরা নিউরাল নেটওয়ার্ক বা হ্যান ত্যান অ্যাপ্লাই করেছি লাভ নাই তো। তো ওইসব কেসের জন্য নাইভ বেস অনেক ভালো একটা চয়েস আর কি। আর একটা আছে সেটা হচ্ছে যে কি নট আইডিয়াল ফর রিগ্রেশন। নাইভ বেসতে আপনি রিগ্রেশন করতে পারবেন না, জাস্ট ক্লাসিফিকেশনের প্রবলেমই করতে পারবেন আর কি। আর একটা হচ্ছে যে জিরো ফ্রিকোয়েন্সি প্রবলেম, এটাই অফটেন এক্সামে আসে, অফটেন এক্সামে আসে না। তো এটা হচ্ছে ল্যাব প্লাস স্মুদিং তে সলভ করা লাগে। তো জিরো ফ্রিকোয়েন্সি প্রবলেম জিনিসটা কি আসলে, আপনারা চাইলে ঠিক এই স্টেজে এসে ভিডিও থেকে বের হয়ে যেতে পারেন, কারণ এই যে জিরো ফ্রিকোয়েন্সি প্রবলেম ইউজুয়ালি আসে না বা এটা সিলেবাস থেকে আউট করে দেয়, বাট ইন কেস চলে আসে। সো আমি এই জন্য জিরো ফ্রিকোয়েন্সিটাও বলতেছি আর কি। সো লেটস সে যে কি আমাদের এই যে একটা ফিচার আর আউটকাম দেওয়া আছে, হ্যাঁ। তো এইখান থেকে আপনি দেখেন, আপনারা যদি প্রবাবিলিটি অফ সানি গিভেন দ্যাট ইয়েস যদি বের করতে বলে, তাহলে কি করবেন? দেখেন সানের জন্য জাস্ট নো দেওয়া আছে, কোনো ইয়েস নাই, কিন্তু প্রবাবিলিটি একদম ঠাস করে জিরো হয়ে যাবে। তো এই এক জায়গায় যদি প্রবাবিলিটি যদি জিরো হয়ে যায়, অর্থাৎ মনে করেন আপনার এইখানে, হ্যাঁ এইখানে যদি প্রবাবিলিটি জিরো হয়ে যায় বাকি সবকিছু কিন্তু জিরো হয়ে যাবে।
সো ওই কেসটা হইতেছে অ্যাভয়েড করা লাগবে আমাদের। কারণ এই এরকম হইতে থাকলে হবে কি যে মডেল হইতেছে অনেক বায়াস প্রেডিকশন দেওয়া শুরু করতে পারে আর কি। সো ওই জন্য ওই জিনিসটা আমরা করতে চাই না। ওইটা যদি সলভ করা লাগে, সো এটার জন্য আমরা ল্যাপ্লাস স্মুদিং করি আর কি। যেমন এখানে দেখেন প্রবাবিলিটি জিরো হয়ে গেছে না, কারণ সানি অ্যান্ড ইয়েস কম্বিনেশন কিন্তু নাই। সানির জন্য নো আছে, সানির জন্য নো আছে, ইয়েস তো নাই। সো এখানে আমরা করতে পারি কি, আমরা ল্যাপ্লাস স্মুদিং করতে পারি। সেটা হইতেছে যে কি, যেটা আসবে অর্থাৎ প্রবাবিলিটি এখানে মানে 0/2 আসছিল তাই তো। সো এটার সাথে হচ্ছে আমরা আলফা বা একটা টার্ম প্লাস করতে পারি, একটা স্মল কনস্ট্যান্ট যেটার ভ্যালু ইজ ইকুয়াল মানে ইউজুয়ালি 1 হয় আর কি। আর নিচে হইতেছে আমরা ডিভাইড করবো কি আলফা ইন্টু এনআই। এনআই মানে কি পসিবল ভ্যালুস অফ এক্স, এক্স আই আর কি। এখানে ঠিক পসিবল না, মানে নাম্বার অফ পসিবল ভ্যালুস হবে আর কি। So এটা হচ্ছে ল্যাপ্লাস স্মুথিং, যেটা কখনো আসে না। ইন কেস যদি চলেও আসে তাহলে হচ্ছে ফর্মুলা টর্মুলা সব লিখে দিবে, যেন হইতেছে আপনারা ঠিকঠাক ভাবে অ্যাপ্লাই করতে পারেন। কারণ এখানে আলফা এন আই এই জিনিসগুলো অ্যাকচুয়ালি কোশ্চেনে দেওয়া না থাকলে আপনারা বুঝবেন না। তো এটা হইতেছে যে কি ল্যাপ্লাস স্মুথিং এর একটা ফর্মুলা দেওয়া থাকে। ফর্মুলাটা দিলে কি হয়, যেমন দেখেন আমাদের আগের প্রবাবিলিটি ছিল হচ্ছে 0/2। সো 0/2 হওয়ার কারণে এখানে জিরো চলে আসছে। তো এখন এখানে আমরা আলফা ইজ ইকুয়াল টু 1 ধরে এখানে +1 করছি। এন্ড এখানে হইতেছে আমরা 1 × 3 করছি। 3 কেন আমরা ধরে নিছি যে আমাদের যে এই আউটলুক ফিচারটা, হ্যাঁ এখানে হইতেছে তিনটা ভ্যালু থাকতে পারে। তিনটা ভ্যালু থাকতে পারে না, না মানে তিনটা ভ্যালু আছে আর কি, যে সানি আছে, ওভারকাস্ট আছে এন্ড রেইনি আছে। সো নাম্বার অফ, এখানে নাম্বার লেখাটা আমি ভুলে গেছি, এখানে হবে নাম্বার অফ পসিবল ভ্যালুস অফ এক্স আই। হ্যাঁ, তাহলে আমাদের এই ফিচার বা এই এক্স এক্স আই তে আমাদের কি তিনটা ফিচার আছে না। সো এখানে আমরা এন আই ইজ ইকুয়াল টু 3 ধরছি এন্ড আলফা ইজ ইকুয়াল টু 1 ধরে 1 × 3 করলাম। সো আমাদের প্রবাবিলিটি আসছে 1/5, একবারে কিন্তু জিরো চলে আসে না এখানে। সো এই যে ক্যান্সেল আউট যে হয়ে যাইতেছিল, সেই প্রবলেমটা এখানে নাই। সেরকমই আর একটা ক্রিটিক্যাল ফেইলার কেস আছে, সেটা হচ্ছে যে কি, লেটস সে আমাদের এখানে আউটলুক সানি ওভারকাস্ট এন্ড রেইনি দেওয়া আছে। হ্যাঁ, এখন হোয়াট ইফ ফগি যদি চলে আসে। সো ইউজুয়াল মেশিন লার্নিং মডেলে যে জিনিসটা হয়, মনে করেন যে ডিসিশন ট্রি বা লেটস অন্য কোনো একটা মডেল, যে কোনো একটা মডেল, হ্যাঁ, যে এখানে মনে করেন আপনি ট্রেনিং ডেটা সেট আছে সানি ওভারকাস্ট এন্ড রেইনি, হ্যাঁ এইগুলো আছে জাস্ট। এখন আপনি পাস করলেন ফগি, অন্যান্য মেশিন লার্নিং মডেল কিন্তু ওইখানে ইরোর খেয়ে যাবে, কারণ ওই জিনিসটা দেখে নাই, কখনো প্রসেস করতেই পারবে না। বাট নাইবে যে জিনিসটা করবো, যেহেতু এই জিনিসটা দেখে নাই, হ্যাঁ, সো এটার প্রবাবিলিটিও খুঁজে পাবে না। প্রবাবিলিটি যদি খুঁজে না পায় তাহলে এগেইনই যে এখানে একটা একটা টার্ম 0/5 হয়ে ঠাস করে সব হইতেছে ক্যান্সেল আউট হয়ে যাবে। যদিও রিয়েল লাইফে এমন হইতে পারতো যে ট্রেনিং ডেটা সেট যদি বেশি থাকতো বা ওই ফিচারটা যদি থাকতো, এখানে সব জিরো হওয়ার কথা ছিল না। হ্যাঁ, তো এখানে তো জিরো হবে, তারপরে হইতেছে আবার উপরের যে ক্লাস জিরো সেখানেও সব জিরো হয়ে যাবে। নিচের যদি এখানে যদি একটা ক্যান্সেল আউট হয়, উপরেও একটা না একটা ক্যান্সেল আউট হবে, কারণ যেহেতু এই সানি কুল হাই ট্রু এই জিনিসগুলো কিন্তু ক্লাস জিরোতেও ক্যালকুলেট করা লাগতেছে, আমাদের ক্লাস 1 এর জন্য ক্যালকুলেট করা লাগতেছে আমাদের। তো তখন হবে কি ক্লাস 0 আর ক্লাস 1 দুইটার প্রবাবিলিটি হয়ে যাবে 0, এরপরে র্যান্ডমলি একটা ভ্যালু হইতেছে আউটপুট আউটপুট হিসেবে আসবে। সো দুইটার প্রবাবিলিটি যদি 0 হয়, হ্যাঁ, এখন যদি খুশি একবার ক্লাস 1 দিল আর একবার ক্লাস 0 দিল, সো এখানে কিন্তু কোনো মডেল ট্রেনিং হইতেছে না, জাস্ট র্যান্ডমাইজলি সে একটার পর একটা প্রেডিকশন আন্দাজে দিতেছে আর কি। সো এটা হইতেছে একটা ক্রিটিক্যাল ফেইলার কেস, এন্ড এই জিনিসটা হইতেছে ল্যাপ্লাস স্মুথিং তে সলভ করা যায় আর কি। So এটাই ছিল হচ্ছে আমাদের নিয়ে বেসের আজকের কনসেপ্ট গুলা। থ্যাংকস ফর ওয়াচিং।